আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার রাইট অ্যাওয়ে এডুকেশন। আজকে আমরা দেখব হচ্ছে ফাংশন চ্যাপ্টারের ইন্টারমিডিয়েট যে ফাংশন চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের যে এমসিকিউ সলভ করব। আমরা এমসিকিউ কীভাবে কিছু কিছু শর্টকাট নিয়ম রয়েছে, সেই শর্টকাট নিয়মগুলি আমরা আজকে শিখব। তো যে সকল এমসিকিউগুলি প্রায়ই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে টাইপের প্রবলেমগুলি আসে, সেই টাইপের প্রবলেমগুলি সম্পর্কে আমরা আজকে শিখব। তো এখানে আমরা প্রথমে আসবো টাইপ 1 হচ্ছে আমাদেরকে ইনভার্স ফাংশন সম্পর্কিত যে শর্টকাট নিয়ম সেটা আমরা শিখব। আচ্ছা, আমরা আগে দেখি যে এই কীভাবে আমরা ইনভার্স নিয়ম, আমরা ইনভার্স সম্পর্কে কী জানি যে যদি এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি এই ধরনের কোনো একটি ফাংশন থাকে, এ এক্স প্লাস বি এইরকম ফর্মে যদি কোনো ফাংশন থাকে, তাহলে সেই ফর্মের ফাংশনটি এফ ইনভার্স ফাংশন, অর্থাৎ সেইটির ইনভার্স ফাংশন হবে এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এ। অর্থাৎ এইখান থেকে এই এটা আমাদের নিচে চলে আসবে আর বি এর আগে প্লাসটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? অর্থাৎ এই যদি এ এক্স প্লাস বি এই টাইপের কোনো ফাংশন থেকে থাকে, তার ইনভার্সটা হবে এরকম যে এই এক্সের যে সহগটা থাকবে সেই সহগটা নিচে চলে আসবে এবং এই যেই একটা ধ্রুবক আছে সেই ধ্রুবকটার আগে একটি মাইনাস পড়বে। ঠিক আছে? আর 2 নম্বর একটা নিয়ম আছে, সেটি হচ্ছে কি, আচ্ছা আমরা এটা আগে দেখি। এটা যদি যেমন ধরো আমাদের যদি ফাংশনটি এরকম হয় যে -3x + 5, এটা কিন্তু আমাদের এই ax + b এরকম ফর্মে আছে। ঠিক আছে? তাহলে এখন f of x সমান যদি -3x + 5 হয়ে থাকে, তাহলে f ইনভার্স x কত হবে? আমরা জানি যে এই যেই আমাদের যে x এর সাথে যে সহগটা থাকবে সেই সহগটা আমাদের নিচে চলে আসবে, -3 আমাদের নিচে চলে আসবে। ঠিক আছে? f আছে কত? যে x মাইনাস এই যে এই ধ্রুবকটা, এটা হলো কি আমাদের এই -3x + 5 এর ইনভার্স ফাংশন। ঠিক আছে? তাহলে এটাকে যদি মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই, তাহলে 3 5 মাইনাস এক্স, এটা হয়ে গেল আমাদের কি এফ অফ এক্স এর ইনভার্স ফাংশন। আচ্ছা, এরপরে আমরা দেখব কি যে আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স যদি ফাংশনটি এরকম হয়ে থাকে, একটি ভগ্নাংশ ফাংশন হয়ে থাকে ভগ্নাংশ আকারে, যেমন এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, এরকম যদি ফাংশন থাকে, সেই ফাংশনের ইনভার্স ফাংশন হবে কি, এই যে নিচে যে ধ্রুবকটা আছে সেই ধ্রুবকটা এইখানে চলে আসবে, এই এ এর স্থানে চলে আসবে এবং সাথে একটা মাইনাস নিয়ে আসবে। আর এটা এই এ সহগটা এই ডি এর অবস্থানে চলে যাবে এবং সাথে একটি মাইনাস নিয়ে আসবে। আবারও বলছি, এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি যদি এই টাইপের কোনো ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে এই এ এর যে সহগটা সেটা ডি এর জায়গায় চলে যাবে এবং ডি এর সহগটা এ এর জায়গায় চলে যাবে এবং সাথে একটি করে মাইনাস নিয়ে যাবে। আমরা একটি উদাহরণ দেখি, যেমন এখানে রয়েছে এফ অফ এক্স সমান 2 - 3x 4x + 5। আমাদের কিন্তু এটি এই ফর্মে রয়েছে। ঠিক আছে? এই ফর্মে যদি থাকে, এটাকে কি আমরা এরকম ফর্মে নিয়ে নিতে পারি আগে। তাহলে এটাকে যদি আমরা -3x + 2 4x + 5, আমরা আগে ax + b cx + d ফর্মে তৈরি করে নিলাম। এখন এটাকে কি, এটার ইনভার্স ফাংশন হবে কত? আমরা জানি যে এই d যাবে a এর স্থানে এবং সাথে একটি মাইনাস নিয়ে আসবে, অর্থাৎ -5x + 2, আর নিচে আছে 4x, আর এই x এর যে সহগটা আসলো -3, এই -3টা চলে যাবে কোথায়? d এর স্থানে এবং সাথে একটি মাইনাস নিয়ে, এবং এর আগে একটি মাইনাস আছে, সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাই আমাদের এফ ইনভার্স এক্স হলো এইটা। আচ্ছা, আমরা আবার আরও একটি উদাহরণ দেখি। এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে এফ অফ এক্স সমান যদি এক্স মাইনাস 3 ডিভাইড বাই 2x + 1 এটা হয়ে থাকে, তাহলে এফ ইনভার্স -2 সমান কত? আমাদের আগে কী করতে হবে? এফ ইনভার্স এক্স বের করতে হবে, আর এক্সের স্থানে -2 বসিয়ে দিলে কিন্তু আমাদের রেজাল্ট পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমাদের ইনভার্স ফাংশন কত হবে? এখানে ইনভার্স ফাংশন ঠিক আগের নিয়মে এফ ইনভার্স এক্স সমান হবে এই এই নিচের যে ধ্রুবকটি আছে সেটি এক্সের সহগের সাথে চলে যাবে এবং সাথে একটি মাইনাস আসবে, -3 2x, এবং এক্সের যে সহগ ছিল সেটা এখানে চলে আসবে, সাথে একটা মাইনাস আসবে, অর্থাৎ -x - 3 ডিভাইড বাই 2x - 1। এটা হলো কি আমাদের এফ ইনভার্স এক্স। এখন যদি আমরা এখানে এক্সের পরিবর্তে -2 বসিয়ে দিই, তাহলে এটা কত হবে?
মাইনাস আছে -2 -3 2 ইন্টু -2 -1, তাহলে এটার অ্যান্সার কত হবে? উপরে হবে -2 সরি +2 -3, নিচে হলো কত -4 -1, অর্থাৎ 1/5। এটা হলো কি আমাদের রেজাল্ট, বুঝতে পারছি? অর্থাৎ আমাদের কিন্তু বিশাল বড় ম্যাথ সলভ করে আমাদের ইনভার্সটা বের করা লাগতেছে না। এরকম শর্টকাট এই রুলসগুলি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা ইনভার্স ফাংশনের ম্যাথগুলি এইভাবে সলভ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তবে যদি ফাংশনগুলি শুধুমাত্র এই টাইপের থাকে সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই নিয়মটা আমাদের কাজে লাগবে, তাছাড়া আমাদের এই নিয়মটা কাজে লাগবে না। অন্যান্য ক্ষেত্রে যেমন এই অন্যান্য ফাংশন যেমন এখানে রয়েছে এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ম্যাথ করে আমাদের ইনভার্স ফাংশনটা বের করে নিতে হবে, তারপর আমাদের সলভ করতে হবে। তাহলে এটা যদি হয়ে থাকে এফ অফ এক্স সমান e⁻x-3 আছে, তাহলে বলছে এফ ইনভার্স ই সমান কত? আচ্ছা, এটা যদি হয় এফ ইনভার্স ই সমান বের করতে হয় তাহলে আমাদেরকে আগে এফ ইনভার্স এক্সটা বের করতে হবে। এফ ইনভার্স এক্স বের করার জন্য আমরা কি আমরা ধরি ওয়াই সমান e⁻x-3। কীভাবে এই এক্সপোনেনশিয়াল সহ অন্যান্য ফাংশনের ইনভার্স ফাংশন বের করা লাগে এটা কিন্তু আমরা এই ফাংশনের যে ভিডিওটি দিয়েছিলাম, ফাংশন অধ্যায়ে যে আমরা 3টা ভিডিও আমরা পোস্ট করেছিলাম সেই ভিডিওগুলিতে পাওয়া যাবে, তোমরা সেই ভিডিওগুলি দেখতে পারো। তাহলে ওয়াই সমান আমরা ধরে নিলাম এত। এখন এই এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই এটা আমাদের উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার জন্য কী করতে হবে? আমাদের দুই পাশে লন নিতে হবে, অর্থাৎ লন ওয়াই সমান লন e⁻x-3। দুই পাশে লন নিব। কেন লন নিব? কারণ আমরা জানি লন ই সমান হচ্ছে 1 অথবা ই লন সমান 1। এই কারণে আমরা দুই পাশে লন নিব, লন নিয়ে আমরা এই ইটাকে উঠিয়ে দেব। তাহলে এই পাশে থাকে হচ্ছে আমাদের কি লন ওয়াই, আর এই পাশে থাকে লন ই এর মান হচ্ছে 1, তাহলে সুতরাং আমাদের থাকবে হচ্ছে শুধু x-3। তাহলে সুতরাং x সমান হয় কত আমাদের? লন ওয়াই প্লাস 3। এটা যদি x সমান হয়ে থাকে তাহলে আমাদের এফ ইনভার্স, সুতরাং এফ ইনভার্স x সমান হবে আমাদের লন এক্স প্লাস 3, অর্থাৎ ওয়াই এর জায়গায় আমাদের শুধুমাত্র এক্সটা বসিয়ে দেব। এটা হচ্ছে কি আমাদের এফ ইনভার্স এক্স। সুতরাং এখন বলছে আমাদের এফ ইনভার্স ই বের করতে। এফ ইনভার্স ই যদি হয়ে থাকে তার মানে কি এক্স এর জায়গায় আমার ই বসাতে হবে। সুতরাং এফ ইনভার্স ই সমান হবে লন ই প্লাস 3, আর আমরা জানি লন ই এর মান হচ্ছে 1, তো 1 প্লাস 3 সমান কত? 4। এটা হচ্ছে আমাদের এটির অ্যান্সার। তাহলে আমরা ইনভার্স নিয়মের ইনভার্সের যে কয়টা নিয়ম আছে শর্টকাট নিয়ম আমরা শিখতে পারলাম। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে কি যে অন্যয় ফাংশন, অর্থাৎ অন্যয় এবং ফাংশন সম্পর্কিত যে সকল প্রবলেমগুলো আছে সেই সকল সম্পর্কিত আমরা কিছু এখানে শিখব যে শর্টকাট নিয়মে কীভাবে আমরা এই সকল এমসিকিউগুলি সলভ করে থাকবো। যেমন এখানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ একটি অন্যয়কে আমরা কখন ফাংশন বলবো, ঠিক আছে? এখন যদি তোমাদের প্রশ্নের থেকে থাকে যে একটি অন্যয় দেওয়া আছে সে অন্য একটি ফাংশন কিনা, অথবা একটি অন্যয়ের রেখচিত্র দেওয়া আছে সেটি ফাংশন কিনা, কীভাবে বলবো? আমাদের যদি একটি অন্যয়ের রেখচিত্র সেটি যদি ওয়াই অক্ষের অর্থাৎ ওয়াই অক্ষের আমি যদি এখানে ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা টানি, এই ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা টানলাম। এই ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটি যদি এই এফ অফ এক্স, অর্থাৎ এটাও যদি আমাদের এফ অফ এক্সের একটি রেখচিত্র হয়, সেই রেখচিত্রটাকে যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কেবল একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে সেটি ফাংশন হবে। যেমন এই যে এখানে আমি ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা টানছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এইখানে দেখো এই রেখাচিত্রটাকে অর্থাৎ এই চিত্রটাকে কিন্তু একটি মাত্র বিন্দুতে এখানে ছেদ করেছে, সুতরাং এটাকে আমরা ফাংশন বলতে পারবো। ঠিক সিমিলারলি যদি আমরা এখানে ওয়াই অক্ষের সমান্তরাল একটি রেখা টানি, সেই রেখাটি আমাদের এই রেখাচিত্রটিকে একটি মাত্র বিন্দুতে এখানে ছেদ করেছে, সুতরাং এটিও একটি ফাংশন হবে। আর ফাংশনটির সমীকরণ কি? আমরা দেখি যে x² + 4ay, এটির সমীকরণ হচ্ছে রেখাচিত্র হচ্ছে এটা। তো আমরা আমাদের মান দেওয়া থাকবে, মান বসিয়ে আমরা যখন লেখচিত্রতে মান বসাবো তখন আমাদের চিত্র আসবে, আর চিত্রতে আমরা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা টানলেই আমরা বুঝতে পারবো সেটি ফাংশন হবে কিনা। আচ্ছা, এখন দেখো এই চিত্রটাতে এক্ষেত্রে কী বলা হচ্ছে, এটা x² + y² = a²।
ঠিক আছে। এক্ষেত্রে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। এক্ষেত্রে যদি আমরা y অক্ষের সমান্তরাল একটি রেখা টানি, দেখা যায় কি যে এখানে এই লেখচিত্রটাকে এখানে এবং এখানে অর্থাৎ এই দুইটি বিন্দুতে কিন্তু ছেদ করেছে, অর্থাৎ একাধিক বিন্দুতে ছেদ করেছে। সুতরাং আমরা এটাকে ফাংশন বলতে পারবো না। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু ফাংশন বলতে পারছি না, কারণ এই y অক্ষের সমান্তরাল রেখাটি এই রেখাচিত্রকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। কেবলমাত্র একটি বিন্দুতে ছেদ করে আমরা ফাংশন বলতে পারবো। আচ্ছা, এরপর আরও একটি নিয়ম আছে অন্বয়ের। সেকেন্ড নিয়ম সেটি হচ্ছে অন্বয়ের ক্রমজোর, অর্থাৎ অন্বয়গুলি যদি এরকম ক্রমজোর আকারে থাকে সেক্ষেত্রে আমরা কখন ফাংশন বলতে পারবো। এই ক্রমজোরগুলির যে প্রথম উপাদান, অর্থাৎ এই যে প্রত্যেকটি ক্রমজোর, এখানে তিনটা করে ক্রমজোর দেওয়া আছে। এই ক্রমজোরগুলির যে প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, ক্রমজোরগুলির প্রথম উপাদান যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা কি ফাংশন বলা যাবে। যেমন এখানে আছে 1a 2b 3c, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, একটা 1 2 3, সুতরাং এটি কি আমাদের ফাংশন হবে। দ্বিতীয়টা কি আছে 1a 1b 3c, অর্থাৎ এই যে প্রথম উপাদান কিন্তু ভিন্ন না, একই রকম, সুতরাং এটি ফাংশন নয়। তৃতীয়টা দেওয়া আছে কি 2 3 1 4 2 5, এই যে এইটা এবং এটা, এই দুইটা কিন্তু প্রথম উপাদানগুলি সিমিলার, সুতরাং এটিও কি আমাদের ফাংশন হবে না, অর্থাৎ প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। আচ্ছা, এবার যাব আমরা টাইপ 3-তে। টাইপ 3 অর্থাৎ যে সকল প্রশ্নগুলি সচরাচর আসে এখানে হচ্ছে কি আমরা বিশেষ 5 ধরনের, অর্থাৎ বিশেষ 5 রকমের ফাংশন রয়েছে যাদের ডোমেন এবং রেঞ্জ বের করা শিখব শর্টকাট নিয়মে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে ভগ্নাংশ ফাংশন থাকে, এরকম আকার ভগ্নাংশ ফাংশন থাকে। এই ভগ্নাংশ ফাংশনগুলির ডোমেন রেঞ্জ আমরা কীভাবে শর্টকাট নিয়মে বের করতে পারবো। মনে রাখতে হবে যে আমার এই ভগ্নাংশ ফাংশনের আমি এখানে যে নিয়মটার কথা বলতেছি সেটা অবশ্যই কি শুধুমাত্র এক্সের ঘাত 1 হতে হবে। এক্সের ঘাত 1 হলে সেক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে। ঠিক আছে, এখন দেখো ডোমেন বের করার জন্য আমরা জানি কি ভগ্নাংশের ক্ষেত্রে যদি নিচে 0 হয় সেক্ষেত্রে ফাংশনটি কি আমার অসংজ্ঞায়িত হয়ে যাবে, অর্থাৎ আমাদের কি ফাংশনটি নিচে 0 হওয়া যাবে না। তার মানে কি আমার এই x-1 আমার ডোমেন হচ্ছে সেই সকল মান যে সকল মানের জন্য আমার কি এই ফাংশনটি সংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে না, অর্থাৎ এক্সের সেই সকল মান নিতে পারবো আমরা। তার মানে কি x-1 0 হতে পারবে না, x-1 0 হলে তো এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ x-1 যদি 0 না হয় তার মানে কি হয় 0 থেকে বড় হতে হবে, না হয় 0 থেকে ছোট হতে হবে, অর্থাৎ নট ইকুয়াল 0, x-1 নট ইকুয়াল 0, সুতরাং x নট ইকুয়াল 1। তার মানে কি আমাদের ডোমেন ডোমেন হবে কত, আমাদের সকল রিয়েল নাম্বার কিন্তু 1 থাকবে না, অর্থাৎ রিয়েল নাম্বার থেকে 1টা বিয়োগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের এই ফাংশনটির ডোমেন। এখন রেঞ্জ কীভাবে বের করবো, এই ফাংশনটির রেঞ্জ কিন্তু আমরা যখন ম্যাথ করেছিলাম তখন কিন্তু আমাদের বিশাল ওই ইনভার্স নিয়মে কিন্তু ম্যাথ করে আমাদের রেঞ্জ বের করা লাগছে, কিন্তু এখানে আমরা শর্টকাট নিয়মে দেখব কীভাবে রেঞ্জ বের করে। যেমন এখানে রেঞ্জ বের করার জন্য শর্টকাট রুলস হচ্ছে রেঞ্জ হবে রিয়েল নাম্বার মাইনাস লবের এক্সের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সহগ। কি রিয়েল নাম্বার থেকে মাইনাস কত হবে, লব উপরের অংশের যে এক্সের সহগ আছে সেটা ডিভাইডেড বাই নিচের যে এক্সের সহগ আছে সেটা, অর্থাৎ এটার রেঞ্জ হবে রিয়েল নাম্বার মাইনাস কত লব হচ্ছে উপরের অংশের এক্সের সহগ 2 ডিভাইড বাই নিচের অংশের এক্সের সহগ 1, অর্থাৎ রিয়েল নাম্বার মাইনাস 2, অর্থাৎ সকল রিয়েল নাম্বার এটার রেঞ্জ হবে 2 ছাড়া। ঠিক আছে, আমরা কিন্তু শিখে গেলাম যে এই সকল ফাংশনের রেঞ্জ কীভাবে, ডোমেন রেঞ্জ কীভাবে বের করবো। ঠিক আছে, এখন আমরা আসি আরেকটি ধাপ। হ্যাঁ, আমি আবারও বলছি যে এক্সের ঘাত অবশ্যই 1 হতে হবে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করে নিতে হবে। ওই আগে যেভাবে আমরা ডোমেন রেঞ্জ বের করে শিখেছি সেক্ষেত্রে তোমরা আমাদের যে ফাংশন চ্যাপ্টারের যে ভিডিও 1 2 3 আছে সেই ভিডিও 1 2 3 তোমরা দেখতে পারো। এখন এই ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের নিচে
নিচের অংশে আমরা যখন ডোমেন বের করব সেক্ষেত্রে আমরা আগে বলছি যে নিচের অংশ কিন্তু জিরো হতে পারবে না, অর্থাৎ 2x + 4 নট ইকুয়াল 0। তার মানে x 2x নট ইকুয়াল -4, সুতরাং x নট ইকুয়াল -2, অর্থাৎ x -2 হতে পারবে না, x -2 এর সমান হতে পারবে না, তাছাড়া বাকি সব কিছুই হতে পারবে। তার মানে কি ডোমেন হবে আমার ডোমেন df হবে রিয়েল নাম্বার মাইনাস থেকে x, রিয়েল নাম্বার থেকে -2 আমার বাদ দিতে হবে, এটা হবে কি ডোমেন। আচ্ছা রেঞ্জ কী হবে? রেঞ্জ করার জন্য আমার কি নিয়মটি কী ছিল যে রেঞ্জ সমান রিয়েল নাম্বার ডিভাইডেড বাই রিয়েল নাম্বার মাইনাস এক্স উপরের অংশের লবের এক্সের সহগ ডিভাইড বাই হরের এক্সের সহগ, এই তো। এখন দেখা যায় আমাদের লবে কিন্তু কোনো এক্স নেই, কিন্তু আমরা কি এটাকে কিন্তু এভাবে এক্সের সহগ রাখতে পারি, 0 × x + 3 এভাবে লিখতে পারি, অর্থাৎ এক্সের সহগ 0 নিলে আমাদের কিন্তু সেম ভ্যালুই আসে ফাংশনটি x + 4। ঠিক আছে, তাহলে এখন কিন্তু আমরা এটা এভাবে রাখতে পারি রিয়েল নাম্বার মাইনাস লবের এক্সের সহগ ডিভাইড বাই হরের এক্সের সহগ, তার মানে কি রিয়েল নাম্বার -0, সেকেন্ড ব্র্যাকেট আটকে দিতে হবে, অর্থাৎ 0 বাদে সকল রিয়েল নাম্বারই হতে পারবে কি এই ফাংশনটির রেঞ্জ। সুতরাং আমরা এই দুই ধরনের ফাংশনের কীভাবে ডোমেন রেঞ্জ আমরা বের করবে সেটা আমরা শিখতে পারলাম। হ্যাঁ, এক্ষেত্রে মনে রাখতে হবে এক্সের ঘাত অবশ্যই 1 হতে হবে। ঠিক আছে, এরপরে আচ্ছা এবার আমরা যাব টাইপ 4-এ। টাইপ 4-এ কী আছে? টাইপ 4-এ যে স্কোয়ার রুট ফাংশন যদি থাকে, স্কোয়ার রুট ফাংশনের ক্ষেত্রে আমরা কীভাবে ডোমেন রেঞ্জ বের করব শর্টকাট নিয়মে সেটা আমরা দেখি। আমরা কিন্তু যখন স্কোয়ার রুট ফাংশনের ডোমেন রেঞ্জ বের করা শিখছিলাম প্রায় এত বড় প্রায় হাফ পেজ আমাদের ম্যাথ করা লাগে, কিন্তু এক্ষেত্রে আমাদের হাফ পেজ ম্যাথ করা লাগবে না। ঠিক আছে, তাহলে রুটের ভিতরে আমরা ডোমেন যখন বের করব আমরা জানি এক্সের সেই সকল মানই হবে ডোমেন যে সকল মানের জন্য আমাদের ফাংশনটি অসংজ্ঞায়িত হবে না। ঠিক আছে, আমরা জানি কি রুটের ভিতরে অর্থাৎ রুট ওভারের ভিতরে কি আমাদের মাইনাস চিহ্ন হতে পারবে না, রুট ওভারের ভিতরে মাইনাস চিহ্ন মানে ফাংশনটি কাল্পনিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এমন একটি ফাংশন নিতে হবে আমাদের যেটা রুট ওভারের ভিতরে মাইনাস চিহ্ন না আসে। তার মানে কি আমাদের রুটের ভিতরে যে ফাংশনটি দেওয়া থাকবে x² - 9 দেওয়া আছে এখানে, সেটি অবশ্যই আমাদের কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ হয় 0 না হয় 0 থেকে বড় হতে হবে, মাইনাস হওয়া যাবে না। ঠিক আছে, তাহলে ডোমেন বের করার জন্য x² - 9 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে x² আমাদের 9টাকে পাশে নিয়ে গেলাম, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু +-3, অর্থাৎ x গ্রেটার দেন ইকুয়াল টু 3 অর x লেস দেন ইকুয়াল টু -3। ঠিক আছে, এটা হবে আমাদের কি ডোমেন। এটা তো তোমরা পারবা, এটা সহজ না, কিন্তু রেঞ্জটার ক্ষেত্রে কি রেঞ্জটার ক্ষেত্রে দেখো যদি রুট ফাংশনটা যদি এরকম হতে যায় কনস্ট্যান্ট -x², এরকম ছাড়া বাকি সকল ক্ষেত্রে অর্থাৎ এই যে কনস্ট্যান্ট আছে এই ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটা যদি আগে না থাকে অর্থাৎ চলকটি যদি আগে থাকে x² - 9 আছে এখানে, চলক আগে ধ্রুবক পরে, সেক্ষেত্রে সকল ক্ষেত্রে ফাংশনের এই রুট ফাংশনের রেঞ্জ হবে 0 ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 ইনফিনিটি, 0 সহ ইনফিনিটি পর্যন্ত। আবার বলছি যে কনস্ট্যান্ট -x² ফর্ম ছাড়া অর্থাৎ কনস্ট্যান্ট যদি আগে না থাকে, কনস্ট্যান্ট পরে থাকলে, যে চলক আগে থাকলে, সেক্ষেত্রে রেঞ্জ সর্বদা হবে এই 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ, এখন যদি কনস্ট্যান্ট -x² এরকম থাকে অর্থাৎ চলক পরে এবং ধ্রুবক আগে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে কি ডোমেন তো ঠিক আগের মতোই সেমভাবে বের করতে হবে যে রুটের ভিতরে মাইনাস পাওয়া যাবে না, অর্থাৎ 9 - x² গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ x² লেস দেন 9, অর্থাৎ x -3 থেকে 3 পর্যন্ত হবে হচ্ছে কি আমাদের ডোমেন। ঠিক আছে, এখন রেঞ্জটার ক্ষেত্রে হচ্ছে প্রবলেম। রেঞ্জটা কীভাবে হবে? আমাদের রেঞ্জটা কিন্তু অনেক বড় ম্যাথ করে বের করা লাগে, সেইটা আমরা করবো না, এখানে কীভাবে ছোটোভাবে করা যায় সেটা দেখবো। যে রেঞ্জটা এখানে আমাদের যদি কনস্ট্যান্ট আগে থাকে এবং চলক পরে থাকে, সেক্ষেত্রে আমাদের রেঞ্জ সব সময় হবে, মনে রাখবা যে 0 সহ রুট ওভার এই কনস্ট্যান্ট, 0 রুট ওভার কনস্ট্যান্ট, অর্থাৎ 0 রুট ওভার যেই কনস্ট্যান্ট থাকবে সেটা থাকবে হবে।
এখানে 0√9, যদি 0 এখানে 16 থাকতো 9 করতে, তাহলে √16 হতো। অর্থাৎ এটাকে যদি সলভ করি আমরা কি হয় 0, 3। ঠিক আছে, এটা হলো কি আমাদের এই ফাংশনটার রেঞ্জ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দুই টাইপের অর্থাৎ রুট ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কীভাবে বের করতে হয়, তোমরা প্রয়োজনে নোট করে রাখতে পারো। ঠিক আছে, এখন আমরা যাব টাইপ 5। টাইপ 5-এ আছে কি লগারিদম ফাংশন। আচ্ছা, এই লগারিদম ফাংশনের ক্ষেত্রে কীভাবে আমাদের ডোমেন রেঞ্জ খুব সহজে বের করতে হবে আমরা দেখি। লগারিদম ফাংশনের ক্ষেত্রে আমরা একটা জানি, যখন ডোমেন বের করব আমরা বারবার একই কথা বলতেছি যে এই ডোমেন সেই সকল মান যে সকল মানের জন্য এই ফাংশনটি অসংজ্ঞায়িত হবে না। আর আমরা জানি লগের ভিতর মাইনাস এবং জিরো এই দুটি মান নেওয়া যাবে না। লগের ভিতরে মাইনাস এবং জিরো মান মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে লগের ভিতরে ডোমেন বের করার সময় লগের ভিতরে জিরো এবং মাইনাস পাওয়া যাবে না। তার মানে লগের যে ফাংশনটি থাকবে সেটা অবশ্যই গ্রেটার দ্যান জিরো হতে হবে। অবশ্যই কি গ্রেটার দ্যান জিরো হতে হবে। অর্থাৎ যদি আমরা লগের ভিতরে যদি 1+3x এই ফাংশনটি আমরা যদি ভাবি, তাহলে 1+3x মানটাকে অবশ্যই গ্রেটার দ্যান হতে হবে। তার মানে কি এটা যদি সলভ করি তাহলে 3x গ্রেটার দ্যান -1, x গ্রেটার দ্যান -1/3। তার মানে কি এটা ডোমেন হবে -1/3 এর থেকে বড়, অর্থাৎ -1/3 থেকে +∞ পর্যন্ত যত মান আছে, ঠিক আছে, -1/3 থেকে বড় হতে হবে এটা ডোমেন। ঠিক আছে, এখন রেঞ্জ কত হবে মনে রাখবা, রেঞ্জ সবসময় হবে কত রিয়েল নাম্বার। যত লগারিদম ফাংশন আছে, যত ধরনের লগারিদম ফাংশন আছে সকল ক্ষেত্রেই রেঞ্জ হবে রিয়েল নাম্বার। এটা সবসময় মনে রাখবা, এটা তোমাদের আর কষ্ট করে বের করতে হবে না। এমসিকিউতে যদি থাকে এটা রেঞ্জ কত, এই ফাংশনের রেঞ্জ কত বের করো, তুমি নির্দ্বিধায় রিয়েল নাম্বার অর্থাৎ সকল বাস্তব সংখ্যা তুমি সঠিক উত্তরভাবে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এবার যাব হচ্ছে আমরা টাইপ 6। টাইপ 6-এ কী আছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন সমূহের যে ডোমেন এবং রেঞ্জ কীভাবে বের করে আমরা সেটা দেখব। এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ f(x) = e⁻x, যদি এরকম যদি কোনো ফাংশন হয়ে থাকে সেক্ষেত্রে ডোমেন রেঞ্জ বের করার জন্য আমাদের কি ফলো করতে হবে দেখো, যে সবসময় মনে রাখবা যে এক্সপোনেনশিয়াল ফাংশনের সকল ক্ষেত্রে অর্থাৎ সকল এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হবে রিয়েল নাম্বার। কারণ এক্সপোনেনশিয়াল ফাংশনের তুমি যে কোনো মানে নাও, মাইনাস, প্লাস অথবা জিরো, তুমি রিয়েল নাম্বার, এটাই তো রিয়েল নাম্বার, মাইনাস প্লাস জিরো। তুমি এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে তুমি যে মানে নাও সর্বদাই ফাংশনটি সংজ্ঞায়িত হবে। সুতরাং ডোমেন হবে রিয়েল নাম্বার। এবং রেঞ্জ সবসময় মনে রাখবার, রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটির মধ্যে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের রেঞ্জ কখনোই নেগেটিভ আসে না এবং আসবে না। ঠিক আছে, সর্বদাই পজিটিভ, অর্থাৎ 0 থেকে ইনফিনিটির মধ্যে হবে। ঠিক আছে, তার মানে এখানে দেখো কতগুলো এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে, তোমার এই প্রত্যেকটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন হবে রিয়েল নাম্বার এবং রেঞ্জ হবে কত 0 থেকে ইনফিনিটি। যত ধরনের এক্সপোনেনশিয়াল ফাংশন আছে সকল ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। আচ্ছা, এরপর টাইপ 7। টাইপ 7-এ কি আছে আমাদের, টাইপ 7 হচ্ছে কি ত্রিকোণমিতিক ফাংশন। যে ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেন রেঞ্জ কী হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। ত্রিকোণমিতিক ফাংশন আমাদের এখানে দেওয়া আছে কি সাইন ও কস। সাইন ও কস ফাংশনের ক্ষেত্রে ডোমেন সর্বদা রিয়েল নাম্বার হবে। মনে রাখবা, সাইন এবং কস ফাংশনের ক্ষেত্রে ডোমেন সর্বদা রিয়েল নাম্বার হবে এবং রেঞ্জ হবে -1 থেকে 1। কারণ আমরা জানি সাইন এবং কজের যে সীমাটা বা রেঞ্জটা কিন্তু -1 থেকে 1-এর মধ্যে হয় মানগুলি। ঠিক আছে, তাহলে আবারও বলছি যে সাইন ও কস ফাংশনের ডোমেন সর্বদা কি রিয়েল নাম্বার হবে আর, এবং রেঞ্জ -1 থেকে 1-এর মধ্যে। তবে দেখো যদি ফাংশন যদি এই টাইপের হয়ে থাকে যে f(x) = 2 cos x, তাহলে ডোমেন হবে কত রিয়েল নাম্বার। আগে বলছি যে সাইন এবং কস ফাংশনের ডোমেন রিয়েল নাম্বার। ঠিক আছে, এবং রেঞ্জটা কত হয় আমরা জানি -1 থেকে 1। এর আগে কত আছে 2 গুণ অবস্থা আছে, সেই 2টা আমাদের এখানে গুণ অবস্থা হয়ে যাবে। এখানে যেটা সহগ মানে ফাংশনটির সাথে সহগ আকারে থাকবে সেটি আমাদের এখানে রেঞ্জের সাথে গুণ অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, এখানে যদি 5 থাকতো তাহলে এখানে 5 হতো, তো 2 - 1 1, অর্থাৎ -2 -2। এটা হলো কি আমাদের2 cos x ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের ট্যান ও কট। আচ্ছা, এটা ট্যান ও
কট, ট্যান ও কট ফাংশনের ক্ষেত্রে সর্বদা ট্যান ও কট ফাংশনের ক্ষেত্রে সর্বদাই ডোমেন হবে, মনে রাখতে হবে, r মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। কত? r মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 হচ্ছে ডোমেন, আর n হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা। সর্বদাই মনে রাখবে যে ট্যান এবং কটের, যদি এরকম ট্যান এবং কটের কোনো ফাংশন থাকে, ডোমেন হবে রিয়েল নাম্বার মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আর রেঞ্জ, যে কোনো ট্যান এবং কট, যে কোনো ট্যান এবং কট ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হবে রিয়েল নাম্বার। বারবার বলছে যে কোনো ট্যান এবং কট ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ হবে রিয়েল নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে কোসেক ফাংশন। কোসেক ফাংশনের ডোমেন ও রেঞ্জ, কোসেক ফাংশনের ডোমেন ও রেঞ্জ কত? ডোমেন হবে রিয়েল নাম্বার মাইনাস এন পাই, মনে রাখবা রিয়েল নাম্বার মাইনাস এন পাই, যেখানে এন হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা থাকবে, ঠিক আছে। রিয়েল নাম্বার মাইনাস এন পাই হচ্ছে কি আমাদের কোসেক ফাংশনের ডোমেন। আর রেঞ্জ হবে কত? রেঞ্জ মনে রাখবা সবসময় যে মাইনাস ইনফিনিটি মাইনাস 1 ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি, অর্থাৎ মাইনাস ইনফিনিটি মাইনাস 1 পর্যন্ত এবং 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যে সমন্বিত যে মানটি হবে এটি হবে রেঞ্জ কোসেক ফাংশনের। হ্যাঁ, অপশনে কিন্তু এরকমভাবে থাকবে, তোমরা দেখে এটা অ্যান্সার করে নিতে পারবা। হ্যাঁ, তোমরা নোট করে রাখতে পারো, বারবার বলছি। এরপর বলছে কি, যে কোনো সেক ফাংশন, দেখো যে কোনো সেক ফাংশনের জন্য আমাদের ডোমেন কত হবে? যে কোনো সেক ফাংশনের জন্য ডোমেন হবে রিয়েল নাম্বার মাইনাস 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আবার বলছি, যে কোনো সেক ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেন হবে রিয়েল নাম্বার মাইনাস 2n প্লাস 1 পাই বাই 2। এটা কিন্তু ট্যান ফাংশন এবং সেক ফাংশন প্রায় একই। রেঞ্জ কত হবে? রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি মাইনাস 1 ইউনিয়ন 1 ইনফিনিটি। এটা হবে কি আমাদের রেঞ্জ, অর্থাৎ আমাদের এই সেক ফাংশনের, যে কোনো সেক ফাংশনের রেঞ্জ হবে এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে এই ফার্স্ট ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই ব্র্যাকেট সম্পর্কে যদি কোনো ধারণা না থেকে থাকে যে এখানে কেন ফার্স্ট ব্র্যাকেট, এখানে কেন থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। আর এটা বোঝার জন্য তোমরা আমার ফাংশন অধ্যায়ের যে 1, 2, 3টা ভিডিও আছে, সেই ভিডিওগুলি তোমরা দেখতে পারো। সেখানে আমাদের যে হয়তো ভিডিও 1 অথবা 2, ভিডিও 1 অথবা 2 আমাদের এই কী বলে ব্র্যাকেট সম্পর্কে ধারণা দেওয়া আছে, তোমরা সেখান থেকে ব্র্যাকেটের ধারণা নিয়ে নিতে পারো। হচ্ছে টাইপ 8 এর কি আছে? চিত্র থেকে ফাংশন। আমরা চিত্র থেকে কীভাবে ফাংশন নির্ণয় করবো সেটা দেখবো। যে এরকম চিত্র যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে কোনটি ফাংশন এবং কোনটি ফাংশন নয়। সেক্ষেত্রে তোমরা আমাদের মা ছেলে একটি নিয়ম আছে, সেই নিয়মটি তোমরা ফলো করতে পারো। কীভাবে? আমাদের যে প্রথম উপাদান থাকবে সেটি হলো কি ছেলে এবং পরের উপাদানটি হবে মা। এটা আমাদের শর্টকাট নিয়মের জন্য বলছি, যে এটা মনে রাখার জন্য সুবিধার্থে। তার আগে তোমাদের মনে রাখতে হবে যে অবশ্যই যে ফাংশন হতে হবে তখনই যখন এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে যুক্ত থাকবে। যে বলছি এ সেটের প্রত্যেকটি উপাদান কিন্তু বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে যুক্ত থাকতে হবে। যদি কোনো একটি উপাদান যুক্ত না থাকে তাহলে সেটি ফাংশন হবে না। তার মানে দেখাই যাচ্ছে এটি ফাংশন নয়, কারণ এখানে কি আমার এই এ সেটের একটি উপাদান কিন্তু বি সেটের সাথে যুক্ত নয়। হ্যাঁ, এরপরে নিয়মগুলি পরের ক্ষেত্রে আমাদের কি মা ছেলের নিয়মটি ফলো করতে হবে। হ্যাঁ, আমরা জানি কি যে একজন ছেলের একজন মা থাকতে পারে, দুইজন ছেলের একজন মা থাকতে পারে, কিন্তু কি যে একজন ছেলের কিন্তু দুইজন মা থাকতে পারে না, বা দুইজন ছেলের তিনজন মা থাকতে পারে না, তাই না? তাহলে আমাদের এখানে দেখো, এখানে কি হয়েছে? একজন ছেলে, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মা। একজন ছেলে দুইজন মা, এখানে আছে ওয়ান যুক্ত আছে পি এবং কিউ এর সাথে, অর্থাৎ একজন ছেলের আছে দুইজন মা। এটা কিন্তু হয় না কখনো, সুতরাং এটা কি আমাদের ফাংশন হবে না। এরপর রয়েছে কি আমাদের দেখতে হবে পরেরটাতে কি আছে দেখো, এখানে 1 আছে পি এর সাথে, 2 আছে পি এর সাথে, 3ও আছে পি এর সাথে কানেক্টেড, আর কিউ আর কানেক্টেড নয়। এখানে কথা হচ্ছে যে এই যে তিনজন ছেলের একজন মা, এটা কিন্তু হতে পারে, সম্ভব। সুতরাং এটি আমাদের একটি ফাংশন। হ্যাঁ, এখানে কি আছে? এখানে আছে 1 কানেক্টেড আছে আর এর সাথে, 3 কানেক্টেড পি এর সাথে, 3 কানেক্টেড
কিউ এর সাথে, অর্থাৎ এখানে 3 কিন্তু দুইজনের সাথে কানেক্টেড, অর্থাৎ এ সেট এটা হচ্ছে ডোমেন সেট, এটা হচ্ছে রেঞ্জ সেট। অর্থাৎ একটা ডোমেন থেকে যদি দুইটা রেঞ্জ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি আমাদের ফাংশন হবে না। বুঝতে পারছো? অর্থাৎ মাছেলের নিয়ম আমাদের মানতে হবে, যে তাহলে আমরা বুঝতে পারবো সেটি ফাংশন কিনা। আচ্ছা, এরপরে এখানে এখানে যদি এরকম সমীকরণ আকারে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটি ফাংশন না কি? সমীকরণ আকারে আমরা জানি কি ফাংশনের সংজ্ঞা থেকে জানি যে ওয়াই এর প্রত্যেকটি এক্স এর মানের জন্য ওয়াই এর একটি করে মান পাওয়া যাবে। এই প্রত্যেকটি এক্স এর জন্য ওয়াই এর একটি করে মান পাওয়া যাবে। প্রত্যেকটি এক্স এর জন্য ওয়াই এর কেবল একটি মান, অর্থাৎ প্রত্যেকটি এক্সের জন্য ওয়াই এর কেবল একটি মান পাওয়া গেলে সেক্ষেত্রে আমরা সেটাকে ফাংশন বলতে পারবো। কিন্তু আমরা কীভাবে বুঝবো যে ওয়াই এর আমরা কয়টি মান পাচ্ছি এখান থেকে? অর্থাৎ আমরা ওয়াই এর সর্বোচ্চ ঘাত দেখবো, ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত আছে। এখানে ওয়াই এর ঘাতই বলে দেবে আমাদের এখানে ওয়াই এর কয়টি মান পাবো। ওয়াই এর ঘাত যদি 2 থাকে তাহলে ওয়াই এর আমরা 2টি মান পাবো, ওয়াই এর ঘাত 3 থাকলে ওয়াই এর আমরা 3টি মান পাবো, আর ওয়াই এর ঘাত 1 থাকলে ওয়াই এর একটি মান পাবো। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ প্রত্যেকটি এক্স এর মানের জন্য আমরা এখানে ওয়াই এর 2টি করে মান পাবো, কারণ ওয়াই এর ঘাত আমাদের 2 আছে। এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5, অর্থাৎ এখানে প্রত্যেকটি ওয়াই এক্স এর জন্য ওয়াই এর 2টি মান পাবো, কারণ ওয়াই এর ঘাত আমার আছে কত 2। এখানে 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 19, এখানেও কি আমরা ওয়াই এর ঘাত আছে 2, সুতরাং ওয়াই এর 2টি করে মান পাবো। এখানে যদি ঘাত 3 থাকতো ওয়াই এর 3টি মান পেতাম। ঠিক আছে, সুতরাং আমার কি এটি ফাংশন হবে না, এটিও ফাংশন হবে না কারণ ওয়াই এর 2টি মান পাচ্ছি, এটিও ফাংশন হবে না কারণ ওয়াই এর 2টি মান পাচ্ছি, এটিও ফাংশন হবে না কারণ ওয়াই এর 2টি মান পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 15, এখানেও কিন্তু 2টি মান আসার কথা, কিন্তু এটাকে ফাংশন বলবো কেন? আমাদের এখানে ওয়াই এর শর্ত দেওয়া আছে, আর এখানে কিন্তু এক্স এর শর্ত দেওয়া ছিল। আমার শর্ত মানতে হবে ওয়াই এর, কারণ আমি যখন ওয়াই এর মান নিব শর্ত যেহেতু দেওয়া আছে, হয়তো আমার এখানে 2টি মান থেকে একটি মান গৃহীত হবে, যেহেতু আছে ওয়াই লেস দ্যান ইকুয়াল টু কত হবে 0। ধরো একটি মান আসলো 3 আর এটা আসলো -3, সেক্ষেত্রে আমার কি -3টা গৃহীত হবে, কারণ এখানে শর্ত দেওয়া আছে, 3 গৃহীত হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কি এটি ফাংশন হবে, অর্থাৎ যদি ওয়াই এর শর্ত দেওয়া থাকে সেক্ষেত্রে কি আমার এটি ফাংশন হবে। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তার মানে কি দেওয়া আছে এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়াল টু 5, ওয়াই কিন্তু ঘাত 1, এখানে কিন্তু প্রত্যেকটি এক্সের জন্য আমি ওয়াইয়ের একটি মানই পাবো। বুঝাতে পারছি? সবসময় দেখতে হবে আমার ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত, তাহলে প্রত্যেকটি এক্সের জন্য ওয়াই একটি মান পাচ্ছি, সুতরাং এটি আমাদের একটি ফাংশন। মনে রাখতে হবে প্রত্যেকটি এক্সের জন্য কেবলমাত্র ওয়াই এর একটি মান যখন পাবো তখনই আমরা সেটাকে কি ফাংশন বলতে পারবো, নয়তো আমরা ফাংশন বলতে পারবো না। সো ধন্যবাদ। এই পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং যদি কমেন্টে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আস্ক করবা, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমাকে বলো যে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে এরকম আরও ভালো ভালো কিছু টেকনিক, অন্যান্য চ্যাপ্টারে যে সকল শর্টকাট টেকনিকগুলো আছে আমি তোমাদেরকে প্রোভাইড করব। এবং যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে আমি এই সময় তোমাদেরকে আরও একটু সাহায্য করতে পারবো, কারণ এখন তোমরা বাসায় বসে বসে প্রিপারেশন নিচ্ছ, তো যেহেতু তোমরা স্কুল কলেজ সব বন্ধ, প্রাইভেটও বন্ধ, তোমরা হেল্প পাচ্ছ না, তো আমি চাচ্ছি এখানে তোমাদের এখান থেকে কিছুটা হলেও তোমরা শিখতে পারবে, আর যেটা তোমাদের পরীক্ষার ফলে অবশ্যই কাজে লাগবে। যখন দেখবে কাজে লাগবে তখন হয়তো আমার কথা মনে পড়বে যে না, আমি ভাইয়ের কাছ থেকে এটা শিখতেছিলাম, আমার এখানে কোনো প্রফিট নাই, সুতরাং তোমাদের লাভ। তো সাথে থাকো, এবং আমাকে যদি তোমরা একটু ইন্সপায়ার করো তাহলে হয়তো বা আমি তোমাদেরকে আরও ভালোভাবে শেখাতে পারবো। তো ধন্যবাদ, এই পর্যন্তই। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ যদি তুমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে এরকম যত ধরনের ভিডিও আছে তোমরা সব ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।